পরবর্তী পর্ব শুরু করার আগে আসুন আগের পর্বগুলিকে মনে করে নেওয়া যাক। ডিএসপি বিক্রমজিৎ সরকার কয়েকদিনের ছুটিতে পরিবারের সঙ্গে আনন্দে কাটাচ্ছিলেন। এরই মধ্যে ডিআইজি সাহেবের ফোনের মাধ্যমে ফেমাস বিজনেসম্যান মিথিলেশ ওয়াংয়ের মার্ডার কেস তাকে সলভ করতে বলা হয়। সহকর্মী ইন্সপেক্টর সৌরাশিসের সঙ্গে প্রথমে হসপিটাল ও পরে মিস্টার ওয়াংয়ের বাড়ি গিয়ে তদন্ত করে ডিএসপি বিক্রমজিৎ ব্যাঙ্গালোরে ওয়াংয়ের রিসার্চ ল্যাবে উপস্থিত হন। ওখানে সিনিয়র সায়েন্টিস্ট দেবার্ঘ রায়ের কাছ থেকে পূর্ব সিনিয়র সায়েন্টিস্ট প্রয়াত ইন্দ্রদেব চক্রবর্তী ও মিথিলেশ ওয়াংয়ের সঙ্গে ইন্দ্রদেবের কোনো একটা সিক্রেট প্রজেক্ট সম্বন্ধে জানতে পারেন। প্রজেক্টের বিষয় সম্পর্কে দেবার্ঘ রায় পরিষ্কারভাবে কিছু না বলতে পারলেও তদন্তের সুবিধার জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেন। কলকাতা ফিরে প্রথমে ইন্দ্রদেব চক্রবর্তীর বাড়ির লোকজন ও পরে একে একে তার আন্ডারে রিসার্চে লিপ্ত ছাত্রগুলিকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরই মধ্যে ডিএসপি বিক্রমজিৎ স্বর্ণেন্দু নামক এক ছাত্রের নাম জানতে পারেন, যে কয়েকদিন ধরে কলকাতায় অনুপস্থিত। স্বর্ণেন্দুর বাড়ি গিয়ে তার মামা অপূর্ব মাইতির কাছ থেকে স্বর্ণেন্দু ও তার বাবা স্নেহাশিস ব্যানার্জি সম্বন্ধে জানতে পারেন। ওখান থেকে বেরিয়ে আসার সময় স্নেহাশিস ব্যানার্জির ছবি দেখে একটি গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যায়। স্বর্ণেন্দু সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য বিক্রমজিৎ স্বর্ণেন্দুর বন্ধু সুজয়ের বাড়ি যান ও প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ সেরে সৌরাশিসকে কতকগুলি গুরুত্বপূর্ণ কাজের দায়িত্বভার দেন। শুরু করছি অপারেশন স্পাইডার্স ওয়েব, এপিসোড 5। আমার সঙ্গে কণ্ঠে কৈলাস এবং সুদীপ্ত। ইতিমধ্যে আরও 3 দিন কেটে গেছে। ওয়াংয়ের বাড়ি থেকে তল্লাশি করে বিশেষ কোনো তথ্য মেলেনি। সিসিটিভি ফুটেজেও কাউকে দেখা যায়নি। এমনকি ইনসিডেন্টের 2-3 দিন আগে থেকেও ফুটেজ চেক করা হয়েছে, তাতেও মিস্টার ওয়াংয়ের বেডরুমে ওয়াং বা সংযুক্তা দেবী ছাড়া কাউকে ঢুকতে দেখা যায়নি। ব্যাপারটা খুবই রহস্যজনক। কেউ বেডরুমে না ঢুকলে খুনটা কিভাবে হলো? কোনো বস্তু বা কোনো প্রাণীকেও ওই রুমে ঢুকতে দেখা যায়নি। ব্যাঙ্গালোর থেকে দেওয়া রঘুনাথনের রিপোর্ট অনুযায়ী ওখানেও সবকিছু নর্মাল। রঘুনাথন একজন নামকরা সিআইডি ইন্সপেক্টর। ব্যাঙ্গালোর সহ গোটা রাজ্যে ওর নাম আছে, তাই ওর রিপোর্টের ওপর অনেকটাই বিশ্বাস করা যায়। ফরেন্সিক রিপোর্টও দেখলাম। ফরেন্সিক টেস্ট অনুযায়ী ওয়াংকে গুলি করা হয়নি। কোনো ধারালো তীক্ষ্ণ বস্তু বা রশ্মি দিয়ে কপালের মাঝামাঝি ছিদ্র করে মস্তিষ্কের এপার ওপার করা হয়েছে। লেজার বা হার্ড এক্স-রে জাতীয় কিছুই সম্ভবত এর জন্য দায়ী, যেটা আমার আগেই মনে হয়েছিল। ঘটনাগুলো বারবার লেজার রিসার্চ বা এর সঙ্গে সম্পর্কিত ব্যক্তিত্বগুলোর উপরেই সন্দেহ এনে ফেলল। কিন্তু হাজার হাজার মানুষ এই রিসার্চের সঙ্গে যুক্ত। কোথায় খোঁজা যায় অপরাধীকে? খুনের মোটিভটাই বা কি? অবশ্য এর সঙ্গে ইন্দ্রদেববাবুকে সম্পর্কিত করলে ওর 4 ছাত্রের কথা মনে আসে। আবার স্নেহাশিস ব্যানার্জি, যে কিনা স্বর্ণেন্দু ব্যানার্জির বাবা, সে ইন্দ্রদেববাবুর সহকর্মী ছিল। স্বর্ণেন্দু আবার ওই 4 জনের মধ্যে একজন। স্নেহাশিস বাবুর ছবি WLR-এ কি করছিল? আবার ওয়াংয়ের বাড়িতে আসা ওই চাইনিজ লোকগুলোই বা কারা ছিল? অফিসে বসে বিকেলে চা খেতে খেতে এসবই ভাবছিলাম। হঠাৎ ফোনটা বেজে উঠল। ধরলাম। সৌরাশিস? হ্যাঁ, বলো। ইন্দ্রদেব বাবুর ছাত্রগুলোর মধ্যে বাকিদের থেকে কিছু না পাওয়া গেলেও স্বর্ণেন্দু ব্যানার্জি সম্পর্কে একটা শকিং ইনফরমেশন পাওয়া গেছে স্যার। কিরকম? সপ্তাহ 2 আগে ওর অ্যাকাউন্টে 30 লক্ষ টাকা জমা করা হয়েছে। আবার সপ্তাহখানেক আগে 1,25,000 বেরও করে নেওয়া হয়েছে। হয়তো ওর মায়ের অপারেশনের জন্য। কিন্তু একেবারে এত টাকা নিশ্চয়ই কোনো কোম্পানি, সে বিদেশিই হোক কি স্বদেশিই হোক, কোনোদিনও দেয় না। আচ্ছা, টাকাটা কি কোথাও থেকে ট্রান্সফার করে ওর অ্যাকাউন্টে দেওয়া হয়েছে? না স্যার, 6টা ইনস্টলমেন্টে বিভিন্ন জায়গা থেকে ক্যাশ জমা করা হয়েছে। গুড ওয়ার্ক। আর ইন্দ্রদেবের সিক্রেট ফাইলগুলোর কিছু হদিশ পেলে? এক্সপার্টরা লেগে আছে স্যার, কিছু একটা তো নিশ্চয়ই জানা যাবে। ইন্দ্রদেব বাবুর স্ত্রী আজ সন্ধ্যায় বাড়ি ফিরছেন, ওনার সঙ্গে একবার কথা বলা যেতে পারে।
তার আগে একবার স্বর্ণেন্দুর বাড়ি যেতে হবে সৌরাশিস। তবে এবার শুধু কথা বলার জন্য নয়। তুমি তাড়াতাড়ি অফিসে এসো, একসঙ্গে বেরোবো। সৌরাশিস আর দুজন অফিসারকে নিয়ে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে স্বর্ণেন্দুর বাড়ি পৌঁছালাম। আমাদের দেখা মাত্রই স্বর্ণেন্দুর মামা অপূর্ববাবু বাইরে বেরিয়ে এলেন। আরে আপনারা কোনো বিশেষ দরকারে? সার্চ ওয়ারেন্টটা দেখিয়ে বললাম, একটু তল্লাশি করব। মিস্টার ওয়াংয়ের মৃত্যুর সঙ্গে আপনার ভাগ্নের কোনো সম্পর্ক নেই, এটা অ্যাসিওর করার জন্যই এটা করতে হবে। আশা করি আপনি আমাদের হেল্প করবেন। একটু চিন্তিতভাবে অপূর্ববাবু বললেন, সে তো অবশ্যই, তবে আমার মনে হয় আপনারা নিজেদের মূল্যবান সময় বৃথা এখানে নষ্ট করছেন। স্বর্ণেন্দু খুবই ভালো আর সুচরিত্রের ছেলে, ও এরকম কাজ কোনোদিনও করবে না। তবে যাই হোক, আপনাদের কাজ আপনারা করুন, আমি ঘরগুলো খুলে দিচ্ছি। এই বলে অপূর্ববাবু সব তালাগুলো খুলে দিলেন। প্রথমেই আমরা স্বর্ণেন্দুর পড়ার ঘরে প্রবেশ করলাম। ঘরে ঢুকতেই কেমিস্ট্রি ল্যাবের মতো ভ্যাপসা রাসায়নিকের গন্ধ নাকে এলো। পুরো রুমটা ছোটখাটো একটা সংগ্রহশালার মতো। একদিকে লাইব্রেরির মতো 4-5 তলা থাকে সাজানো মোটা মোটা বই, অন্যদিকে একটা বড় টেবিল যেখানে ছোট বড় রাসায়নিকের বোতল, কয়েক রকম পাথর, একটা মোটা প্রায় ফুট 2 সাইজের প্রলম্বিত টিউবের মতো কিছু একটা, অনেকটা ছোটবেলায় বইয়ের পাতায় দেখা এক্স-রে টিউবের ছবির মতো দেখতে একটা টিউব ইত্যাদি রাখা। টেবিলের এক কোণে 4-5টা মোটা মোটা এভিয়েশন ইঞ্জিনিয়ারিং এর ওপর লেখা এনসাইক্লোপিডিয়া রাখা। টেবিলের উপরের দেওয়ালে একটা বড় দ্রোণ জাতীয় এয়ারক্রাফটের মডেলের ছবি লাগানো। তার পাশেই একটা আফ্রিকান ক্যামেলিয়ানের হাতে আঁকা ছবি, যার দেহের আঁশগুলোকে বড় করে দেখানো হয়েছে। ঘরের দক্ষিণ দিকের দেওয়ালের উপরের দিকের একটা ছোট জানালার নিচে অজস্র থিওরি আর আঁকিবুকি, সম্ভবত লেজার টেকনোলজি রিসার্চ সম্বন্ধীয় তথ্যাদিতে ভরা। ঘরে ঢোকা মাত্রই আমার ইশারায় সৌরাশিস আর অন্যান্যরা তন্ন তন্ন করে প্রত্যেকটা জিনিস উল্টে পাল্টে দেখতে লাগলো। বড় টেবিলটার কাছাকাছি গিয়ে আমি জিনিসগুলো দেখতে লাগলাম। প্রত্যেকটা রাসায়নিক পদার্থের নামই কোনো না কোনো সময় শুনেছি। হঠাৎ একটা পরিষ্কার চকচকে কাঁচের জারের মধ্যে রাখা হালকা সবুজ রঙের একটা পাথর গোছের পদার্থ চোখে পড়ল। জারের গায়ে লেখা ফ্যান্টোমিয়াম। এরকম কোনো পদার্থের নাম আগে শুনেছি বলে মনে হলো না। ছোট জারটাকে পকেটস্থ করলাম। সৌরাশিসের উদ্দেশ্যে বললাম, বুঝছো ভাই সৌরাশিস, যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি সিরিয়াস কিছু। তবে ভগবান সহায়, মনে হচ্ছে ঠিক দিকেই এগোচ্ছি। কি বলো? হ্যাঁ স্যার, আমারও তাই মনে হয়। এনসাইক্লোপিডিয়ার পাতাগুলো উল্টাতে উল্টাতে বলে উঠল সে। প্রায় ঘণ্টাখানেক সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে সকলে এদিক ওদিকে খুঁজলাম। তথ্যগুলো থেকে মোটামুটি ইন্দ্রদেব চক্রবর্তীর সিক্রেট ইনভেনশনের সঙ্গে অনেক সঙ্গতি পাওয়া গেল। কিন্তু স্বর্ণেন্দুর তো সে সম্বন্ধে কিছু জানার কথা নয়, অন্তত WLR এর সিনিয়র সায়েন্টিস্টের কথা অনুযায়ী। তবে কি ইন্দ্রদেব বাবু নিজে থেকে স্বর্ণেন্দুকে কিছু জানিয়েছিলেন? তিনি তো ওকে ছেলের মতো ভালোবাসতেন। তবে কি এত সিক্রেট ব্যাপারটাও ওকে বলবেন? লাভই বা কি হবে? এসবই ভাবছি, হঠাৎ সৌরাশিস বলে উঠল, কোনো বাড়ি নকশা মনে হচ্ছে স্যার, এনসাইক্লোপিডিয়াটার মধ্যে ছিল। আমি দেখার জন্য হাত বাড়ালাম। ছবিটা দেখা মাত্রই মাথায় বিদ্যুতের একটা ঝলক ছুটে গেল। এত তাড়াতাড়ি এত বড় একটা এভিডেন্স হাতে লাগবে আশা করিনি। কিছু বুঝলেন স্যার? নকশাটা যেন খুব চেনা চেনা লাগছে, বলে উঠল সৌরাশিস। হাসি মুখে ওর দিকে তাকালাম। পকেট থেকে পেনটা বের করে বাড়ির নকশাটা নিচে লিখলাম, ওয়াংস প্লেস। সৌরাশিস বলে উঠল,
আমি মাথা নেড়ে বললাম, এক্স্যাক্টলি। স্বর্ণেন্দুর কাছ থেকে মিস্টার ওয়াংয়ের বাড়ির নকশা পাওয়া মানে তো? ডাইরেক্টলি বলা যায় না, তবে যা যা এভিডেন্স আর তথ্য আমরা পেয়েছি তাতে মোটামুটিভাবে ওর দিকে একটা সন্দেহ যায়। তবে ঠিক বোঝা যাচ্ছে না মিস্টার ওয়াংকে মারলে ওর লাভটা কি হবে, ওর কাছে অত টাকাই বা কোথা থেকে এলো। যাই হোক, একটা গুরুত্বপূর্ণ নথি আমাদের হাতে লেগেছে, এটা মানতেই হবে। চলো স্নেহাশিস বাবুর রুমটা একটু দেখা যাক। সকলে মিলে স্নেহাশিস ব্যানার্জির রুমে ঢুকলাম। তবে এখানে খোঁজার মতো একটা ট্রাঙ্ক আর একটা ফাঁকা ঘর ছাড়া কিছুই পাওয়া গেল না। গোটা ঘর ফাঁকা, ঘরের মাঝামাঝি একটা বেড ছাড়া সিঙ্গেল খাট, তার নিচে থেকে উঁকি দিচ্ছে একটা টিনের মূর্চে ধরা ট্রাঙ্ক। এগিয়ে গিয়ে ট্রাঙ্কটা টেনে বের করলাম। ট্রাঙ্কটা খোলা হলো। ভেতরে বই আর ডায়েরির গাদা ছাড়া অন্য কিছু নজরে এলো না। আস্তে আস্তে ডায়েরি কটা বের করলাম। সমস্ত ডায়েরিতে ফিজিক্সের গুরুত্বপূর্ণ থিওরি আর তাদের এক্সপ্লেনেশন কাঁপা হাতের ইংরেজিতে লেখা। সকলে ভাগাভাগি করে ডায়েরিগুলো দেখতে লাগলাম। শেষের আগের ডায়েরিটা তোলার পরেই সবথেকে নিচে একটা পরিচিত চামড়ার মোড়কে জড়ানো ছোট একটা ডায়েরি দেখতে পেলাম। ডায়েরিটা হাতে নিতেই মনে পড়ল ঠিক এরকমই একটা নমুনা WLR ইন্দ্রদেব বাবুর ল্যাবে দেখেছিলাম। ডায়েরিটা আস্তে করে খুললাম। প্রথম পাতা থেকে পড়া শুরু করলাম। সকলে বিস্ময়ের সঙ্গে ডায়েরিটার দিকে তাকিয়ে থাকলো। মেটামেটেরিয়ালের উপর গবেষণা যে ইতিবাচক দিকেই যাচ্ছে তাতে আমার বিশ্বাস ছিল, কিন্তু ধন্যবাদ ঈশ্বরকে যিনি প্রফেসর ইন্দ্রদেব আর ওয়াংয়ের সাথে আমার পরিচয় করিয়ে দেন। চতুর্থ সেমিনারের লেকচার আর উপস্থাপনাগুলো যে ওদের অভিভূত করবে আমি তা ভাবতে পারিনি। তবে যাই হোক, একটা আশার কিরণ দেখা যায়। এই একঘেয়েমি মধ্যবিত্ত জীবনযাপন থেকে বাঁচার, অপালার হার্টের রোগটারও হয়তো কিছু একটা করা যাবে এবার। ইন্দ্রদেবের মতো বিখ্যাত সায়েন্টিস্ট আমাকে ওর সঙ্গে কাজ করার প্রস্তাব দিয়েছেন। আমি নিতান্তই ভাগ্যবান বলে। ঈশ্বর আমাদের সহায়। এরপর কয়েক পাতা বাদ দিয়ে আবার লেখা শুরু। ইন্দ্রদেব বাবুর বাড়িতে রাতের খাবারটা সারলাম। একেবারে রাজকীয় ব্যাপার। ওনার সঙ্গে যে কাজ শুরু করতে চলেছি তা নিঃসন্দেহে আমাদের অনেক প্রস্তুতি দেবে। অপালা আর স্বর্ণ আমাকে খুব ভালোবাসবে আশা করি। তবে এখন ওদের জানানো যাবে না। কাজটা সম্পূর্ণ করে তবেই ওদের পুরো ব্যাপারটা জানাব। ভারত সরকার আর প্রতিরক্ষা মন্ত্রক আমাদের এই আবিষ্কারে অভিভূত হবে, এতে কোনো সন্দেহ নেই। আবার কয়েক পাতা পর। দীর্ঘ 7 বছর প্রচেষ্টার পর আমার তৈরি মেটামেটেরিয়াল ফ্যান্টোমিয়াম ইন্দ্রদেবকে দেখালাম। 12 রকম মৌলিক পদার্থ আর পলিমারের মিশ্রণে বিশেষ প্রক্রিয়ার সাহায্যে তৈরি এই মেটামেটেরিয়াল তড়িৎ প্রবাহে প্রায় অদৃশ্য অশরীরীর মতো আচরণ করে। এজন্যই ফ্যান্টোমিয়াম নাম দিলাম। বিগত 2 মাস ধরে শেষ চরণের কাজ সম্পূর্ণ করলাম। ইন্দ্রদেব যে ড্রোনের মডেলটা দিয়েছেন ওতে ফ্যান্টোমিয়াম ব্যবহার করলে ওটা একটা গোপন তথ্য সংগ্রহকারী হিসাবে কাজ করবে, প্রায় অদৃশ্যভাবে। এতে লাগানো ফ্রন্ট ক্লোজ সার্কিট ক্যামেরা গোপন নথি সংগ্রহ করবে, আর ব্যাক ক্যামেরা পিছনের দৃশ্যকে বন্দি করে সামনের দর্শককে দেখাবে ড্রোনের বডির সাহায্যে, যেটাতে ফ্যান্টোমিয়ামের মোড়ক জড়ানো থাকবে আর তড়িৎ প্রবাহে যেটা একটা অদৃশ্য ভিজুয়াল ডিসপ্লের কাজ করবে। এর ফলে দর্শক ড্রোনের পেছনের হালকা ঝাপসা দৃশ্যই দেখতে পাবে ইনভিজিবিলিটি ক্লোকিং এর কারণে। অনেকটা গিরগিটির মতো, যার গায়ের আঁশগুলো অনেকটা মেটামেটেরিয়ালের মতো আচরণ করে। আলোকরশ্মির অ্যাবনর্মাল বেন্ডিং করে কেমোফ্লাজিং আর ইনভিজিবিলিটি ক্লোকিং এর সাহায্যে এরা প্রকৃতিতে লুকিয়ে আত্মরক্ষা করে আর শিকার ধরে। এতটা পড়ার পর একটু থামলাম। WLR দেখা স্কুইড আর গিরগিটিটার কথা মনে পড়ে গেল। বাকি সঙ্গীদের উদ্দেশ্যে প্রশ্ন করলাম, আচ্ছা, মেটামেটেরিয়াল আর ইনভিজিবিলিটি ক্লোকিং সম্বন্ধে কার জানা আছে? এক্সপার্ট অফিসার শুভেন্দু পাশ থেকে বলে উঠল,
গুগল বলছে লাইট ওয়েভ বা আলোকরশ্মি যখন কোনো বস্তু বা ম্যাটারের উপর পড়ে তখন তা কিছুটা অংশ শোষিত অর্থাৎ অ্যাবজর্ব হয়, কিছু হিট অর্থাৎ তাপ উৎপন্ন করে, আর বাকি বিকিরিত অর্থাৎ রিফ্লেক্টেড হয়। রিফ্লেক্টেড হওয়ার পর আমাদের চোখ সেই রশ্মি গ্রহণ করে বলে আমরা সেই বস্তুটিকে দেখতে পাই। ক্লোকিং হলো এমন একটা থিওরি যার সাহায্যে আলোকরশ্মিকে আপাতনের পর অর্থাৎ বস্তুর উপর পড়ার পর অস্বাভাবিকভাবে বাঁকিয়ে তার সমস্ত অংশকেই প্রতিফলিত হতে বাধা দেওয়া হয় বা বাধা দেওয়ার চেষ্টা করা হয়। এতে আমাদের চোখ বস্তুটিকে সঠিকভাবে দেখতে পায় না, ফলে বস্তুটি আপাতভাবে অদৃশ্য বা ঝাপসা অদৃশ্য হয়ে যায়। একেই ইনভিজিবিলিটি ক্লোকিং বলে। আর মেটা মেটেরিয়াল হলো কৃত্রিমভাবে তৈরি এমন এক মিশ্র পদার্থ যার ভৌত আর রাসায়নিক ধর্ম প্রকৃতিতে পাওয়া পদার্থগুলি থেকে আলাদা। এই পদার্থগুলি বিভিন্ন ধাতু আর জটিল পলিমার থেকে প্রাপ্ত কেলাস আর ফাংশনাল গ্রুপগুলির সমন্বয়ে বিশেষভাবে কৃত্রিম উপায়ে তৈরি করা হয়। কেলাসগুলিকে পর্যায়ক্রমিক সজ্জাক্রমে বা রিপিটিং প্যাটার্নে এমনভাবে সাজানো হয় যাতে এটি এর বেস মেটেরিয়ালগুলি অর্থাৎ উপাদান মৌলগুলির ধর্ম অনুযায়ী না চলে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট হয়, আর যে তরঙ্গ দৈর্ঘ্যের আলোকরশ্মির সঙ্গে ক্রিয়া করা উচিত তা না করে অন্য রকম ব্যবহার করে। মূলত এগুলির গঠন, বিন্যাস, জ্যামিতি, আকার ইত্যাদি এগুলিকে বিভিন্ন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎচুম্বকীয় তরঙ্গকে বাধা দেওয়া, শোষণ করা, বাঁকানো ইত্যাদির মাধ্যমে এমন কিছু করতে সাহায্য করে যেটা প্রচলিত নয় বা সচরাচর দেখা যায় না। এসব শুনতে শুনতে স্নেহাশিস ব্যানার্জির প্রতিভা সম্বন্ধে সত্যি শ্রদ্ধা হতে লাগলো। আমাদের দেশ এসব প্রতিভাধারী সন্তানে ভরা। শুধু অর্থ আর প্রকৃত প্রয়োগের অভাবে এইরকম লক্ষ লক্ষ প্রতিভা দৈনিক নষ্ট হচ্ছে। সৌরাশিস আমার দিকে তাকিয়ে বলে উঠল, হি ওয়াজ আ জিনিয়াস স্যার, কিন্তু এই আবিষ্কারটা সামনে এলো না কেন? ইন্দ্রদেব বাবু তো আনতে পারতেন। আমাদের এখনো অনেক কিছু জানার আছে। রহস্য পুরো ঘনিয়ে রয়েছে কেসটার মধ্যে। এর সমাধান করতে পারলে আমাদের সকলের জন্য এটা একটা বিগ অ্যাচিভমেন্ট হবে। আমাদের দেশও এতে উপকৃত হবে। এরপর কয়েকটা ফাঁকা পাতা বাদ দিয়ে আবার পড়তে শুরু করলাম। ফ্যান্টোমিয়াম তৈরির সমস্ত তথ্য আর থিওরি 16টা কোডের ফর্মুলায় নথিবদ্ধ করেছি। এই কোড আমি ছাড়া কারো সহজে উদ্ধার করা সম্ভব নয়। ইন্দ্রদেব বাবু নিতান্তই ভালো মানুষ, তবে মিথিলেশ ওয়াং মানুষটাকে আমার অত ভালো মনে হয় না। ওয়াং একজন প্রকৃত ব্যবসাদার চরিত্রের মানুষ, যে নিজের মুনাফা ছাড়া আর কিছুই বোঝে না। তবে আমার ওসবে কাজ নেই। 16টার মধ্যে 14টা ফর্মুলা ইন্দ্রদেব বাবুকে দিলাম, যার প্রত্যেকটা কোড বোঝার জন্য ওনার আমার দরকার হবে। বাকি দুটো কোড আর তার বিস্তারিত কোড ব্রেক এই ডায়েরিতে লিখে রাখলাম। এটা আমার নিরাপদ গবেষণার জন্য অবশ্যই দরকার। এরপরের দুটো পাতাই ছেঁড়া। সৌরাশিস বলে উঠল, ছেঁড়া পাতা? কেউ কোড দুটো জেনে ফেলেছে? আমি আবার ডায়েরির বাকি পাতাগুলোই চোখ রাখলাম। অনেক কটা পাতা ফাঁকা। ডায়েরির প্রায় শেষের দিকে আবার লেখা শুরু। আগেই সন্দেহ হয়েছিল ওয়াং লোকটা একদম ভালো নয়। কোটি কোটি টাকায় ভারত সরকারের নাম করেও আমাদের আবিষ্কার চাইনিজদের বিক্রি করতে চায়। এটা আমি কখনোই হতে দেব না। তবে ইন্দ্রদেবকে ভালো মানুষ ভেবেছিলাম। ও এরকম করবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। জীবনে আসার একটা আলো দেখেছিলাম, তবে পৃথিবীটা অসাধু মানুষে ভরা। এদের জন্য হয়তো আর সম্ভব হবে না। আমি ওদের সঙ্গে আর কাজ করতে পারি না। এভাবে দেশদ্রোহিতায় জড়িত হতে চাই না। আমি ওদের গোপন চক্রান্ত জানতে পেরে গেছি, ওরা সেটা জানে। পরিবারের নিরাপত্তার জন্য খুব তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করতে হবে। ওদের মাকড়সার জালে আর ফাঁসতে চাই না।
এরপরেই একটা ছোট্ট ছবি আঁকা, তেমন কিছু না। একটা ছোট্ট মাকড়সা তার জালের ওপর বসে শিকারের জন্য প্রতীক্ষা করছে। এর পরের পাতাগুলো ফাঁকা। মনে পড়ল ইন্দ্রদেবের ডায়েরি থেকেও একটা ছবি পেয়েছিলাম, ঠিক এরকমই, তবে ওটা প্রিন্টেড ছবি ছিল। যাই হোক, মাকড়সার এই ছবিটা বেশ ধাঁধা পাকিয়ে দিতে লাগলো। ছবিটার মানেটা কি? এটা কি কোনো সংকেত বা কোনো গোপন তথ্য? বুঝতে পারলাম না। সৌরাশিস বলে উঠল, মিথিলেশ ওয়াংয়ের সঙ্গে চাইনিজদের সম্পর্কের কথা এখানেও লেখা রয়েছে স্যার। হ্যাঁ, স্নেহাশিসবাবুর আবিষ্কৃত ফ্যান্টোমিয়ামকে কাজে লাগিয়ে ওনাকে না জানিয়েই ওনার আবিষ্কার চাইনিজদের হাতে বিক্রি করে কোটি কোটি টাকা পাওয়ার ইচ্ছা হয়েছিল ওয়াংয়ের। ইন্দ্রদেববাবুও জড়িত। এই জন্যই হয়তো দিন দশেক আগে ওয়াংয়ের বাড়িতে চাইনিজগুলো ধর্ণা দিচ্ছিল অ্যাডভান্সের টাকাগুলো ফেরত নিতে। তবে এই আবিষ্কার তো স্নেহাশিসবাবুর মৃত্যুর সঙ্গেই স্তব্ধ হয়ে গেছিল। এতদিন কি তাহলে ওটা পুনরুদ্ধারের চেষ্টা চলছিল? ছেঁড়া পাতা দুটোও তো ধাঁধায় ফেলছে। স্নেহাশিসবাবুর মৃত্যুটাও কি স্বাভাবিক ছিল? অনেক প্রশ্নের উত্তর পেতে বাকি আছে, বুঝলে? ইয়েস স্যার, তবে মিস্টার ওয়াংয়ের বাড়ির নকশাটা থেকে অনেকটা আন্দাজ করা যায়। হ্যাঁ, ঠিকই বলেছ। এখানে যা যা দেখলাম সেখান থেকে মোটামুটি একটা ছবি তো আমাদের সামনে এসেছে। তবে সেটাকে আরো ক্লিয়ার করার জন্য লাস্ট টাইম একবার ইন্দ্রদেববাবুর বাড়ি যেতে হবে। ওনার পার্সোনাল ফাইলগুলি হয়তো এই জটটা খুলবে। আর ওনার স্ত্রীর সঙ্গেও একবার কথা বলে নিতে হবে। কাজ আমাদের অনেক বাকি। রহস্যের জটটা খুলতেই হবে।